আসসালামু আলাইকুম। আচ্ছা, আমি আজকে একটা নতুন টপিক নিয়ে কথা বলবো। যদিও এটা কনসেপ্ট ডেভেলপমেন্ট করব, খুব বেশি অঙ্ক করতে পারবো কিনা আমি জানি না। আমাদের আজকের চ্যাপ্টার হলো ফ্রিকশন। ফ্রিকশন সম্পর্কে জানো না এমন ক্লাসে আমার জানার মধ্যে কেউই নাই। তোমরা ইন্টারমিডিয়েটেও ফ্রিকশন সম্পর্কে পড়ছো, ঘর্ষণ যেটাকে বলা হয়। এইটার ক্লাস আজকে বেসিক্যালি তোমরা উপরে উপরে একটা ছবি দেখছো, দেখা যাচ্ছে মাস মুভমেন্ট ডান পাশে এবং ফ্রিকশন বাম পাশে। এই কথাটার মধ্যে এক কথায় ফ্রিকশনের কনসেপ্ট ক্লিয়ার হয়ে যায়। কি সেটা? যেদিকে ম্যাটে- প্রথম কথা হচ্ছে, এক্সকিউজ মি, প্রথম কথা হচ্ছে ফ্রিকশন হবে তখনই ধর কন্ট্যাক্ট থাকবে। তার মানে কোনো একটা বডি নিচে একটা বডির সাথে কন্ট্যাক্ট যদি থাকে তাহলে এই দুটার মধ্যে ফ্রিকশন হবে। এবং ফ্রিকশনটা কখন হবে? যখন এটা চলতে যাবে, যখন মুভ করতে যাবে, তখনই ফ্রিকশনটা হবে। মুভ যদি না করে তাহলে, মুভ যদি না করে, না করতে চাই, আচ্ছা করা আর করতে চাওয়ার মধ্যে একটা ব্যাপার আছে। মনে করো তুমি একটা, যে কোনো একটা ভারী জিনিস তোমার ফ্লোরে আছে, তুমি ধাক্কা মারলা, তুমি দেখতে সরাইতে পারছো না। সরাইতে পারছো না, কিন্তু ওইটা কিন্তু মুভ করতে চাচ্ছে, কিন্তু মুভ যাচ্ছে না। কিন্তু কেন যাচ্ছে না? কারণ হচ্ছে তোমার ওই বডিটার সাথে, ফ্লোরের সাথে একটা ফ্রিকশনাল রিলেশন আছে। তুমি যেদিকে ওরে মুভ করে চাচ্ছ, উল্টা দিকে সে একটা ফ্রিকশনাল ফোর্স দিচ্ছে, এই কারণে মুভ করছে না। তার মানে ফ্রিকশনের দুইটা ইম্পর্টেন্ট জিনিস তোমরা শুরুতেই বুঝলা। এক নম্বর হচ্ছে ফ্রিকশন হবে দুইটা কন্ট্যাক্ট সারফেস একে অপরের সাথে যার কন্ট্যাক্টে থাকবে, তখন তাদের মাঝখানের যে কন্ট্যাক্ট সারফেস আছে এইটাতে একটা অপরকে ফ্রিকশন দিবে। দুই নম্বর পয়েন্ট হচ্ছে যেদিকে মুভ করার টেন্ডেন্সি গ্রো করবে তার উল্টা দিকে ফ্রিকশন দিবে। আমার মনে হয় এই জিনিসটা সবাই ক্লিয়ার এই ছবির মাধ্যমে। এখন তুমি দেখো, ওই যে একজন ধাক্কা মারতেছে ওইদিকে, আর ফ্রিকশনাল ফোর্স এফ এফ আমি লিখছি, ফ্রিকশনাল ফোর্স হচ্ছে উল্টা দিকে কাজ করতেছে। ফ্রিকশন কারণটা কি? এই যে রাফ সারফেসটা আছে, রাফ সারফেস দুটা একটা একটার মধ্যে একটা আরেকটাকে মুভ করতে বাধা দিবে, এটাই বেসিক্যালি ফ্রিকশন। তাহলে ফ্রিকশন কোথায় ঘটনা? ফ্রিকশনটা হয় কোথায়? ফ্রিকশনটা হয় হচ্ছে দুইটা যে ফ্লোর বা দুইটা যে সারফেস, এই দুইটা সারফেসের কন্ট্যাক্ট পয়েন্ট যে যে প্লেনটা থাকে সেই প্লেনে ফ্রিকশনটা হয়। তারপর ফ্রিকশনের লোকেশন হবে এইখানে। আমি এখানে ছবি দেখাচ্ছি কিন্তু আসলে হবে এইখানে। এখন মনে করো আমরা একটা এই অঙ্কটা সবাই আমরা করছি, গতবার ক্লাস টেস্টে এসেছিল। এই যে একটা হচ্ছে ওয়েজ আর মাঝখানে হলো দুইটা, একটা হলো ফিক্সড ব্লক, একটা হচ্ছে মুভেবল ব্লক। এখন আমরা এই অঙ্কটা করার সময় ফ্রি বডি যখন আঁকিয়েছিলাম, তখন আমরা কি করছিলাম দেখো, খেয়াল করো। লেফট সাইডে এর ভার্টিক্যাল ফোর্সটা আসবে, ভার্টিক্যাল ফোর্স মানে সেলফ ওয়েটটা আসবে, এবং এখানে ফোর্স আছে ফিক্স তো, অন্যান্য ফোর্স ডেভেলপ মুভ করবে না সে। আর এই ওয়েজ এবং এই লেফট সাইডে যে ব্লকটা আছে ফিক্স ব্লক, এ একে অপরকে পারপেন্ডিকুলার প্রেশার দিবে, বা পারপেন্ডিকুলার একে অপরকে রিয়াকশন ফোর্স দিবে। আমরা এটাকে বলি নর্মাল রিয়াকশন, রিয়াকশন ফোর্স বলি এটাকে। নর্মাল বলি কেন? 90, যেহেতু 90 ডিগ্রি এর নর্মাল, মানে পারপেন্ডিকুলার টু দা প্লেন। এই প্লেনের পারপেন্ডিকুলার এ দিবে, আর ওএস কে দিবে এই ব্লক। দুইজন দুইজনকে পারপেন্ডিকুলার প্লেনে ফ্রিকশন দিবে, সরি, ফোর্স দিবে, রিয়াকশন দিবে। অনুরূপ ভাবে রাইট সাইডেও কিন্তু এই পারপেন্ডিকুলার প্লেনে একে অপরকে রিয়াকশন দিবে। একে দিবে এ, মানে সি কে দিবে বি, বি কে দিবে সি। তারপরে আর কি কাজ করছে? এখানে একটা কিউ ফোর্স কাজ করছে, এখানে সেলফ ওয়েট কাজ করছে, এখানে সেলফ ওয়েট কাজ করছে, এখানে একটা রিয়াকশন, একটা ফোর্স আছে কাজ করছে, এবং এখানে রিয়াকশন কাজ করছে। এটা হচ্ছে যদি ফ্রিকশন না থাকে। আর ফ্রিকশন থাকলে চেঞ্জ কি হয়? এই যে আমি লাল ডটের যে দেখাইলাম, ফ্রিকশন থাকলে এই অতিরিক্ত একটা চেঞ্জ হয়। কি হয় সেটা? এই যে দুটা প্লেনের মাঝখানে একটা ফোর্স ডেভেলপ করে, যেই দিকে এটা মুভ করতে চাই তার উল্টা দিকে এই ফোর্সটা ডেভেলপ করে। তার মানে সাদা সাদা কথাই বা সোজা কথাই, ফ্রিকশন হচ্ছে মুভকে বাধা দেওয়ার চেষ্টা করে, যে কোনো মুভকে বাধা দেওয়ার চেষ্টা করে। এখন আমরা এই অঙ্কটা জানি, এই ওয়েস্টটা নিচের দিকে যাওয়ার টেন্ডেন্সি, অতএব এর প্লেনে উপর দিকে ফ্রিকশন দিবে। এ যখন নিচে যাবে, রিলেটিভলি এ উপরে যাবে, রিলেটিভলি আবার বলতেছি, এ হয়তো তার জায়গায় থাকবে কিন্তু এই প্লেনের সাপেক্ষে সে উপরে উঠে যাবে। যেহেতু এটা উপরে উঠে যাবে, অথবা এর ফ্রিকশন নিচে হবে। এই লেফট সাইডে
একই অবস্থা। এই ওয়েস্টটা যখন নিচে নামার চেষ্টা করবে, তখন লেফট সাইডের যে ফিক্স ব্লক আছে, রিলেটিভলি এটা উপরে যাবে। উপরে গেলে ফ্রিকশন আসবে নিচের দিকে। তার মানে দুইটা কন্ট্যাক্ট সারফেসের রিলেটিভলি যেটা নিচে যাবে তার তার ফ্রিকশনাল ফোর্স হবে উপর দিকে, আর যেটা রিলেটিভলি যেটা উপরে যাবে তার ফ্রিকশনাল ফোর্স হবে নিচের দিকে। এবং এই ফ্রিকশনাল ফোর্সটা হবে কোথায়? দুইটার কন্ট্যাক্ট সারফেসে। তাহলে ফ্রিকশনাল ফোর্সটা কিভাবে কাজ করে তোমরা কি বুঝতে পেরেছো? আশা করি বুঝতে পারছো। হাও আবার স্যার, বলো, কোশ্চেন আছে? অবজেক্ট এই যেটা ব্লক এই যেটা স্যার, ওটাতে স্যার সারফেসের দুইটা সারফেসের সাথে স্যার রিয়াকশন ফোর্স থাকবে না? এটা যদি ফিক্স সাপোর্ট আছে তাহলে রিয়াকশন ফোর্স থাকবে, কিন্তু ওইটা আমাদের এই লেভেল ওয়ানের আমাদের স্কোপে নাই। এটা ফিক্স তো, এ মুভ করবে না তো। যদি রিয়াকশন ফোর্স ডেভেলপ করে বেশি তাহলে এটা ভেঙে চলে যাবে, কিন্তু আমরা ধরে নিচ্ছি এটা ফিক্স, মানে এটা মুভ করবে না। অবশ্যই রিয়াকশন ফোর্স থাকবে। এই রিয়াকশন ফোর্স আমাদের লেভেল ওয়ানের স্কোপের ভিতরে নাই, বা রাইট সাইডেরটা আছে। এই জন্য আমি আপাততভাবে এটা বললাম। ক্লিয়ার? এখন একটা মজার ব্যাপার দেখো তুমি, যে সমস্ত প্লেনে মুভ হচ্ছে, যেমন এ যখন নিচের দিকে নামবে, এ তখন রিলেটিভলি উপর দিকে উঠবে, অথবা এদের দুটার মাঝখানে একটা ফ্রিকশন ফোর্স ডেভেলপ করো। আবার এ যখন নিচের দিকে নামবে, এ কিন্তু ডাইনে সরে যাবে। কারণ এই যে ওয়েভ যখন ধাক্কা মারবে এটাকে, এ ডাইনে সরে যাবে। ডাইনে সরে গেলে এর ফ্রিকশন ফোর্স বামে আসবে। তার মানে যত ধরনের কন্ট্যাক্ট সারফেসে, প্রত্যেকটা কন্ট্যাক্ট সারফেসে একটা নতুন ফোর্স ডেভেলপ করবে, যেটাকে বলা হয় ফ্রিকশনাল ফোর্স। তার মানে রাফ সারফেস হলেই ফ্রিকশন হয়, যদি স্মুথ সারফেস হয় তখন ফ্রিকশন ডেভেলপ করে না, অথবা খুবই সামান্য করে। ওইটাকে আমরা ধরতে পারি। মনে করো তুমি যদি তোমার বাথরুমে সাবান দিয়ে গোসল করার সময় খালি পেয়ে গোসল করো, এই সাবানের পানি যখন বাথরুমের ফ্লোরে লাগার পরে তোমার পাটা পিছলাই যাবে। পিছলাই যাবে মানে কি? ফ্রিকশন নাই। আবার তোমরা খেয়াল করবা তোমার বাথরুমের ফ্লোর টাইলসটা কত রাফ করা হয়, মানে একটু মানে রাফ সারফেস থাকে, হয় না ওয়ালের সারফেসটা স্মুথ থাকে। বা যে কোনো জায়গায় তুমি যখন মনে করে একটা কাদা মাটিতে মুভ করতেছো, তোমার পাটা পিছলাই যাচ্ছে কেন? এই দুটা একটা অপরের সাথে ফ্রিকশন কমে গেছে। বা আর যদি কোনো যেমন গাড়ির চাকা রাস্তায় চলে কিভাবে, রাস্তা আর গাড়ির চাকার মধ্যে ফ্রিকশন একটা ফোর্স ডেভেলপ করে। এই ফ্রিকশনাল ফোর্স ডেভেলপ করার জন্য গাড়ির চাকে সে আগাইতে যায় না, গাড়িটা তখন অটোমেটিক চাকাটা ঘুরে সামনে আগাই যায়। মানে মোটামুটি আমি একটা কনসেপ্ট দেওয়ার চেষ্টা করলাম। এবার আসো দুইটা পাশাপাশি আমরা কম্পেয়ার করি। উপরের যেটা এটা ফ্রিকশন নাই, আর নিচেরটাই ফ্রিকশন আছে। তাহলে আমি যদি বলি কোনো একটা অঙ্কে যে এখানে কোনো ফ্রিকশন কাজ করে না, তখন এইরকম ফ্রি বডি হবে, যে অঙ্কটা তোমরা ক্লাস টেস্টে করেছিলে। আর যদি ফ্রিকশন থাকে বলি, তখন এখানে এই জিনিসটা হবে। আর পাশাপাশি কম্পেয়ার করলে তোমরা বুঝবা যে যে কন্ট্যাক্ট সারফেসে কোনো রকম এক্সট্রা ফোর্স ছিল না, সেই কন্ট্যাক্ট সারফেসে একটা নতুন করে ফোর্স ডেভেলপ করলো। এই যে এখানেও ডেভেলপ করছে, এখানেও ডেভেলপ করছে। তার মানে ফ্রিকশনাল ফোর্স হলো দুটো কন্ট্যাক্ট সারফেসের মধ্যে হবে, এবং দুই নম্বর হবে যেদিকে মুভ করতে যাবে তার উল্টা দিকে হবে। সিম্পল। এখন আসো, এই যে ফ্রিকশনাল ফোর্স, এই ফ্রিকশনাল ফোর্স যেটা হলো, এর পাশে আগেই কিন্তু রিয়াকশন ফোর্স ছিল এখানে। এটাকে আমরা রিয়াকশন বলতাম, কিন্তু যখনই আমরা ফ্রিকশন করবো, কনসিডার করব, এই ফোর্সটার নাম আমরা চেঞ্জ করে দিব, এবং এটার নাম দিব কি? নর্মাল ফোর্স। নর্মাল ফোর্স। আগে যেটাকে রিয়াকশন বলতাম, এখন এটাকে নর্মাল বলবো 90 ডিগ্রি। তার মানে কন্ট্যাক্ট সারফেসে এক্সটার্নাল ফোর্স বাদ দিয়ে আরো দুইটা ফোর্স ডেভেলপ করবে, একটা ফ্রিকশনাল ফোর্স, একটা নর্মাল ফোর্স। তার মানে ফ্রিকশনের জন্য দুইটা ফোর্স। অ্যাকচুয়ালি নর্মাল ফোর্স আগেও ছিল, ফ্রিকশন ছাড়াও ছিল, তখন ওটাকে আমরা বলতাম রিয়াকশন। এখন এই রিয়াকশন ফোর্সটাকে আমরা নর্মাল ফোর্স বলবো। তাহলে এখানে দুইটা ফোর্স আছে, নর্মাল এবং ফ্রিকশন। এবং নর্মাল এবং ফ্রিকশন দুইটা মাত্র ফোর্স কাজ করতে, এক্সট্রা অতিরিক্ত দুইটা ফোর্স কাজ করতেছে। ফ্রিকশন সম্পর্কে জানো তোমরা, এটা ইট ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য কন্ট্যাক্ট রেজিস্ট্যান্স exerted by one body upon another body when one body moves or tends to move past another body। তার মানে একটা একটা বডি যখন একটা বডির সাথে লাগা অবস্থায় মুভ করতে চাই, তখন এই দুটোর মাঝখানে একটা ফ্রিকশন ডেভেলপ করে, এবং যেদিকে মুভ করতে চাই বা মুভ করে তার উল্টা দিকে ফ্রিকশনটা ডেভেলপ করে। দি ফোর্স হুইচ অপোজ দ্য মুভমেন্ট অফ দ্য টেন্ডেন্সি
অফ মুভমেন্ট ইজ নন অ্যাজ ফ্রিকশনাল রেজিস্ট্যান্স আর ফ্রিকশনাল ফোর্স। এই ফোর্সটাকেই, এই যে অপোজিট দিকে যে ফোর্সটা ডেভেলপ করে, এটাকে আমরা ফ্রিকশনাল ফোর্স বা ফ্রিকশনাল রেজিস্ট্যান্স বলি। ফ্রিকশন ইজ ডিউ টু দ্য রেজিস্ট্যান্স অফার্ড বাই মিনিট প্রজেকশন অ্যাট দ্য কন্ট্যাক্ট সারফেস। তার মানে তুমি হয়তো খালি চোখে দেখতে পাচ্ছ না, সারফেস একটু রাফ, খুবই সামান্য হইতে পারে। ওই যে রাফ, একটা রাফ সারফেস আর একটা রাফ সারফেসের সঙ্গে কন্ট্যাক্ট আসার পরে এদের মধ্যে একটা বন্ড তৈরি করে, এই জন্য এই ফ্রিকশনটা ডেভেলপ করে। হ্যান্স ফ্রিকশন ইজ দ্য রিটার্ডিং ফোর্স অলওয়েজ অপোজিট টু দ্য ডিরেকশন অফ মোশন। তার মানে ফ্রিকশন হচ্ছে একটা রিটার্ড, রিটার্ড মানে বাধা, বাধা দেওয়ার ফোর্স, যেটা সবসময় মোশনের উল্টা দিকে কাজ করে। ফ্রিকশন হ্যাজ বোথ অ্যাডভান্টেজ এন্ড ডিসঅ্যাডভান্টেজ। অ্যাডভান্টেজটা কি? মনে করো ব্রেক যখন লাগাবা, যদি রাস্তা যদি বৃষ্টি যখন পড়বে, তখন যদি তুমি ব্রেক করো, তোমার গাড়িটা স্লাইড করবে, মুভ করবে, স্লিপ করে চলে যাবে। বাট যদি নর্মাল শুকনো রাস্তা থাকে, তাহলে ধর ব্রেক করে গাড়ি থেমে যায়। এই যে গাড়ি থেমে যায়, এইটা হলো একটা অ্যাডভান্টেজ। ফ্রিকশন দিলে, ফ্রিকশনের জন্য গাড়ির ব্রেকটা ধরে। আর ফ্রিকশন না থাকলে ব্রেক ধরতো না, তুমি গাড়ি ব্রেক করতেই পারত না। আচ্ছা, তারপরে হচ্ছে ডিসঅ্যাডভান্টেজ, পাওয়ার লস। তুমি যখন মনে হয় কোনো একটা জিনিসের পাওয়ার বাড়াইতে চাও, মনে করো যে যেমন সিলিন্ডার, গাড়ির সিলিন্ডার আছে, সিলিন্ডারটা কি করে, পিস্টনটা সিলিন্ডারের মধ্যে আপ ডাউন করে। এই পিস্টন আপ ডাউন করার সময় এদের মধ্যে একটা ফ্রিকশন হয় এবং এই গরম তাপ উৎপন্ন করে, এবং ফ্রিকশন হওয়ার জন্য তার সিলিন্ডারটা মুভমেন্ট ভালো হয় না। এই জন্য আমরা করি কি, আমরা ইঞ্জিন অয়েল দিই। ইঞ্জিন অয়েল দিলে দুই সার্ফেসের মাঝখানে একটা ফিল্ম তৈরি হয়, একটা মসৃণ বা পিছলা টাইপের ফিল্ম তৈরি হয়, তখন তার ফ্রিকশনটা কমে যায়। তারপরে ফ্রিকশন বেশি হলে ওয়ার অ্যান্ড টিয়ার হয়, হাওয়ার, মোটামুটি এটা হলো বিষয়। তাহলে আমি সাদা কথায় যদি আসি, সোজা কথায় যদি আসি, ফ্রিকশন ইজ এ ফোর্স। ফ্রিকশন ফোর্স ক্যান এক্সিস্ট হোয়েন টু সাবস্টেন্সেস কন্ট্যাক্ট ইচ আদার। ফ্রিকশন একটা ফোর্স, এবং দুইটা সাবস্টেন্স যখন একটা অপরটার কন্ট্যাক্টে আছে, তখন এই ফোর্সটা ডেভেলপ করে। দ্য মলিকিউল অফ ইচ সারফেস ইন্টারাক্ট অ্যাকর্ডিং টু নিউটনস ল অফ মোশন। মানে প্রত্যেক ফোর্সের একটা সব বিপরীতমুখী একটা ইয়ে আছে, যেটা বিপরীতমুখী একটা সমান ও বিপরীতমুখী কাউন্টার ফোর্স থাকে। এই নিউটনের থার্ড ল যেটা, ওই অনুযায়ী মলিকুলের ভিতরে যে একটার সঙ্গে একটা যে স্মল স্মল মানে ইয়া থাকে, রাফনেস থাকে, সেটার জন্য হয়। ফ্রিকশন অলওয়েজ অপোজিট মোশন। মোশন যেদিকে থাকে তার উল্টা দিকে হয়। ইট অপোজিট টু দ্য ডিরেকশন অফ ভেলোসিটি। এবং যেদিকে স্পিড ভেলোসিটি থাকে, মানে বেগ থাকে, তার উল্টা দিকে হয়। ইফ দেয়ার ইজ নো মোশন, দেন ফ্রিকশন অপোজ টু দ্য সাম অফ দ্য আদার ফোর্সেস হুইচ আর প্যারালাল টু দ্য সারফেস ইন কন্ট্যাক্ট। অর্থাৎ এখানে দুইটা ইস্যু আছে, একটা মোশন আছে, একটা মোশন নাই। যদি মোশন থাকে, তাহলে যেদিকে মোশনটা হবে তার উল্টা দিকে ফ্রিকশন হবে। আর যদি মোশন না থাকে, সমস্ত ফোর্সের সামেশন যেই দিকে বেশি হবে, মনে করো তুমি সামেশন এফ এক্স জিরো করলা, এফ এক্স জিরো করে তুমি দেখলা যে সবগুলো সার্ভিসের এফ এক্স এর যোগফলটা লেফট সাইডে আছে, তাহলে ফ্রিকশন রাইট সাইডে হবে। আর যদি সব, যদি রাইট সাইডে থাকে, তাহলে এটা হবে লেফট সাইডে, উল্টা দিকে হবে। এখন ফ্রিকশন দুই ধরনের, একটা হচ্ছে প্রথম কাইনেটিক ফ্রিকশন অ্যান্ড স্ট্যাটিক ফ্রিকশন। এই যে কোনো একটা বডি মুভ করে আগের মুহূর্ত পর্যন্ত যে ফ্রিকশন ডেভেলপ করে, যার জন্য সে মুভ করে না, এটাকে বলাই স্ট্যাটিক ফ্রিকশন। আর মুভ করা শুরু হলে তখন যে ফ্রিকশনটা কাজ করে, এটাকে বলাই ডাইনামিক ফ্রিকশন। স্যার, বলো। একটা কোশ্চেন করা যাবে? অবশ্যই করা যাবে। একটু স্যার আগের একটু স্লাইডে একটু যাওয়া যাওয়া যাবে? এটা স্যার একেবারে ওই যে ওয়েজের মানে কি চিত্রর পার্টটাতে, জি স্যার। এখানে স্যার এফ বি যে আসতেছে, মানে কি এক্স অক্ষ বরাবর যে ফ্রিকশনটা, এটা যদি একটু এক্সপ্লেন করতেন এইটার রাইট, দিকটা। এটাই তো দিকটা কি হবে তুমি দেখো। এই যে আমাদের ওয়েস্টটা আছে, এই ওয়েস্টটা নিচের দিকে নামছে কিউ ফোর্সের জন্য, তাই না? তাই যদি নামে, তাহলে এই যে এই সারফেসের সাপেক্ষে নিচের দিকে নামতেছে না? যেহেতু নিচের স্যার দিকে নামতেছে, তাহলে এই সারফেসে উল্টা দিকে ফোর্স হবে, ফ্রিকশনাল ফোর্স এফ বিসি। বিসি বা বি আছে এর মাঝখানে বলে বিসি বলছি আমি। ফ্রিকশনাল ফোর্স বিটুইন বি অ্যান্ড সি। আবার সেম সমান ফোর্স ঠিক এর দিকে উল্টা দিকে হবে, এবং এই দুইটা যখন যোগ করে দিবা, তখন শূন্য হয়ে যাবে। এ কি বোঝানো গেছে? জি স্যার, কিন্তু এই যে এক্স অক্ষ বরাবর আরো একটা ফ্রিকশন বল আছে না, এইটা এটা এইটা যদি। এইটা জি স্যার। এইটা তো এই যে, কারণ এই শুনো, এইটা তো হরাইজন্টাল সারফেসের লাগানো আছে। এইটা ইনক্লাইন সারফেস, ইনক্লাইন মানে মনে হয় বাঁকা সারফেস, আর এটা তো এখানেও কিন্তু এ যখন আমি বলি, একটা মনে করো যে
দুইটা বোরগান লাগানো অবস্থায় আছে, তাই তো? এখন এটা প্রেশার দিবা, এ সরে যাবে না ডানে? আচ্ছা বলো আমাকে, কিউটা যদি নিচের দিকে নামে, সিটা যদি নিচের দিকে, বি কোন দিকে সরবে? ডাইনে না বামে সরবে? স্যার কিউ যদি নিচের দিকে নামে মানে এই স্যার যে যদি ডাইনে সরবে, ওয়েটটা নিচে, ডাইনে সরবে, ডাইনে ডাইনে সরলে এর সরবে। ফ্রিকশন বামে হচ্ছে। এই যে যেদিকে সরবে বা সরতে চাবে তার উল্টা দিকে ফ্রিকশনটা হবে। বুঝছি স্যার। স্যার ক্লিয়ার? এটা কি এমন এই যে নর্মাল যে ফোর্সটা সেটা এক্স অক্ষ বরাবর যাইতেছে, এই কারণেই এক্স অক্ষের পজিটিভ দিক বরাবর যাইতেছে বি বি বস্তুর জন্য, সেই জন্যই তার ফ্রিকশন হইতেছে নেগেটিভ দিকে। আমি আবার বলছি, নর্মাল ফোর্স আর ফ্রিকশন ফোর্সের অ্যাঙ্গুলার ডিফারেন্স 90 ডিগ্রি। তো এক্স অ্যাক্সিস এর ফোর্সের জন্য ওয়াই অ্যাক্সিস এ কোনো ভ্যারিয়েশন হবে না, 90 ডিগ্রি সম্পর্ক। তোমরা প্রথম চ্যাপ্টারে পড়ছো না, সামেশন ওয়াই বরাবর যে কোনো ফোর্স থাকে, ওর কম্পোনেন্ট কি এক্স বরাবর যায় যায় না, এটা আলাদা জিনিস। নর্মাল ফোর্স হয় হচ্ছে তার ওয়েটের জন্য, আর ফ্রিকশন ফোর্স হয় তার মুভমেন্টের জন্য। দুইটা দুই জিনিস কিন্তু, বাট দুইটা একটার সাথে একটা জড়িত। মানে নর্মাল ফোর্স থাকলে ফ্রিকশন ফোর্স থাকবে, ফ্রিকশন ফোর্স থাকলে নর্মাল ফোর্স থাকবে। আমার মনে হয় আমরা অঙ্ক করতে করতে আরো কিছু ক্লিয়ার হয়ে যাবো না, ইনশাল্লাহ। জি স্যার, বুঝছি কিছুটা। আর কারো কোনো সন্দেহ আছে? আচ্ছা, স্যার এই কিউ ব্লকটা নিচের দিকে যে যাচ্ছে এটা বুঝলাম কিভাবে? আমাদের কোশ্চেনের মধ্যে লেখা আছে, এই তুমি ক্লাস টেস্ট দাও নাই? জি স্যার। কি বলা ছিল? সি টেন্স টু মুভ ডাউনওয়ার্ড, এটা ছিল না, বলা ছিল না? জি স্যার। সেই জিনিস আমি বলে দিব তোমাকে, বা অ্যাকচুয়ালি তুমি জানবা যে যখন মুভমেন্ট কোন দিকে হবে। তুমি যদি মুভমেন্ট কোন দিকে হবে না জানো, তাহলে তোমার, তাহলে পরবর্তী স্টেপ কি বলো? আমি বলছি আইদার মুভমেন্ট হবে অথবা মুভমেন্ট হইতে যাবে। মনে করো কোনো কারণে তুমি মনে করো উপর দিকে লাফ মারলা, তুমি কোন দিকে নামবা? নিচের দিকে। নিচের দিকে নামবা। কেন? কারণ তোমার এমজি কাজ করবে, গ্রাভিটেশনাল বরাবর এমজি কাজ করবে। মনে করো কোনো কারণে তুমি যখন মনে করো যে ওই গ্রাভিটেশনাল ফোর্স নাই, চাঁদে চাঁদে যখন যাবা, বা আমার মনে করো গ্রাভিটেশনাল ফোর্স পার হওয়ার পরে আমাদের যে এই যে উপগ্রহগুলো যে বাইরে যায়, তখন নিচের দিকে আর নামে না সে, কারণ গ্রাভিটেশনাল ফোর্স শেষ হয়ে যায়। এখন মনে করো করতে করে যখনই তুমি গ্রাভিটেশনাল ফোর্সের কাছে চলে আসবা, কোনো কারণে এমন একটা সময় আসবে যেই জায়গায় তোমার নিচে নামবে না, কিন্তু নিচে নামার টেন্ডেন্সি গ্রো করবে। অর্থাৎ যেদিকে টেন্ডেন্সিটা গ্রো করবে সেই দিকের উল্টা দিকে হবে ফ্রিকশন। ফ্রিকশন দুইটা ব্যাপার, একটা হচ্ছে মুভ যদি করে মুভের উল্টা দিকে, আর মুভ না করলে যেদিকে সমস্ত ফোর্সের যোগফল যেই বরাবর পজিটিভ থাকবে তার উল্টা দিকে হবে। আমরা অঙ্ক করলে আরো ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। কিছু কিছু পয়েন্ট আছে, ফ্রিকশন ইজ নট এফেক্টেড বাই দ্য সাইজ অফ দ্য সারফেস এরিয়া ইন কন্ট্যাক্ট। মানে অনেকে ভাবতে পারো সারফেস এরিয়া মনে হয় বড় হলে ফ্রিকশন বেশি হয়, বা এটা যদি সাইজে যদি বড় হয় তাহলে ফ্রিকশন। নো, এটার সাথে কোনো সম্পর্ক নেই, এটার সাথে ওয়েটের সম্পর্ক শুধু। এই যে একটা বডি, উপরে যে বডিটা আছে তার ওজনের সম্পর্ক। এর সারফেস এরিয়া যদি বড় হয়, তার মানে মনে করো তুমি 1 কেজি ওজনের একটা লোহার ব্লক তুমি একটা বডিতে রাখলা। একটা রাখলা হচ্ছে মনে করো যে 5 ইঞ্চি বাই 5 ইঞ্চি, আরেকটা রাখলা 2 ইঞ্চি বাই 2 ইঞ্চি, আরেকটা রাখলা 10 ইঞ্চি বাই 10 ইঞ্চি, বাট ওয়েট সমান। প্রত্যেকের ক্ষেত্রে তোমার ফ্রিকশন সমানই হবে। এটার যে সারফেস এরিয়া বড় বলে ফ্রিকশন বেশি, এটা না, এটার ওজন বেশি বলে। তার মানে ফ্রিকশনের সাথে কন্টাক্ট এরিয়ার কোনো সম্পর্ক নাই, এবং ফ্রিকশনের সাথে সাইজের কোনো সম্পর্ক নাই। 2 নম্বর, ইফ দ্য নর্মাল ফোর্স রিমেন কনস্ট্যান্ট বাট দ্য কন্ট্যাক্টিং সারফেস এরিয়া ইজ ইনক্রিজড, then the normal force is spread out over the more molecule, then the force is molecule is reduced। মানে বোঝানো যাচ্ছে, মনে করে আমরা নর্মাল ফোর্স যখন শো করি একটা পয়েন্টে শো করি, আসলে কি পয়েন্টে, এটা এরিয়া জুড়ে আমরা একটা মানে এর সেন্ট্রয়েড বরাবর আমরা ফোর্সটা দেখাই। এটা বলা হচ্ছে যদি নর্মাল ফোর্স ফিক্স থাকে, এরিয়া যদি বেড়ে যায়, তাহলে পুরা এলাকায় পার স্কোয়ার ফিট ফোর্স কমে যাবে, কিন্তু টোটাল ফোর্সটা সেমই থাকবে, এটাই বলা হয়েছে এখানে। বাট আমরা যখন ফ্রিকশন অন করি, আমরা সারফেস এরিয়া কনসিডার করি না, আমরা একটা পয়েন্টে ফোর্স ধরি। The maximum friction force is proportional to the normal contact force called coefficient friction. ম্যাক্সিমাম, হ্যাঁ বলো, কেউ কিছু বলবা? ম্যাক্সিমাম ফ্রিকশন ফোর্স মানে কি? মনে করো তুমি একটা সারফেসে একটা বডি আছে, তুমি ধাক্কা দিয়ে ছড়ানোর চেষ্টা করতেছো, অথবা মনে করো একটা একটা বক্স তোমার বাসায় আছে,
তুমি করবা কি, তুমি এটাকে ধাক্কা দিবা। তুমি ধাক্কা দিয়ে দেখতে সরাইতে পারছো না, তখন তুমি তোমার ভাইকে ডাকলা, ভাই একটু আইতো আমার সঙ্গে ধাক্কা দে, পারলা না, তোমার বোনকে ডাকলা, তারপর তিনজন মিলে ধাক্কা দিলে এটা চলে গেল। এই যে প্রথমে একজন দিলা, তারপরে দুইজন দিলা, তারপরে তিনজন দিলা, এই যে বাড়াচ্ছ ফোর্স, বাড়াইতে বাড়াইতে এমন একটা অবস্থা আসবে যে অবস্থায় মুভ করার আগের মুহূর্ত, এইটাই হলো ম্যাক্সিমাম ম্যাক্সিমাম ফোর্স। ম্যাক্সিমাম ফোর্স মানে কি, তুমি ফোর্স বাড়াইতে 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 যে মুহূর্তে মুভ করবে তার আগের মুহূর্ত ফোর্সটাকে বলাই ম্যাক্সিমাম স্ট্যাটিক ফোর্স। এই ম্যাক্সিমাম ফোর্স যখন ডেভেলপ করবে তখন যে ফ্রিকশন ফোর্সটা হবে, তার মানে ফ্রিকশন ফোর্স, এই ফোর্স এই যে হরিজন্টাল ফোর্সের একটা পারপেন্ডিকুলার একটা একটা সমানুপাতিক বা অনুপাতিক আনুপাতিক আরে হয়। ফোর্স যত বাড়াবে ফ্রিকশন ফোর্স তত বাড়বে। এখন এই বাড়াইতে বাড়াইতে যখন ম্যাক্সিমাম হবে, তখন নর্মাল ফোর্সের সাথে এইটার একটা রিলেশন থাকবে, এবং এইটাকে বলা, এটা একটা কোফিশিয়েন্ট, এবং এটাকে বলা, আমি একটু পরে আবার বলবো এটা, এখানে কালকে লিখছিলাম কোনো কারণে সরে গেছে। এটা হচ্ছে যখন থাকবে তখন এই অনুপাতটা সবসময় কনস্ট্যান্ট হবে। অ্যান্ড ইনক্রিজ ইন দ্য নর্মাল ফোর্স রেজাল্ট ইন অ্যান ইনক্রিজ ইন দ্য ম্যাক্সিমাম ফ্রিকশন। আবার মনে করো উল্টা যদি বলি আমি, কোনো কারণে যদি তুমি নর্মাল ফোর্স বাড়াও, নর্মাল ফোর্স বাড়ানো মানে কি, তুমি পারপেন্ডিকুলার ফোর্স একটু বাড়াই দিলা, অথবা তোমার ওজনটা বাড়াই দিলা, অথবা আর একটা বডি লাগাইলা, যখন নর্মাল ফোর্স বাড়বে তখন ফ্রিকশন ফোর্সও বাড়বে, মানে বেড়ে যাবে। তার মানে এই দুটার অনুপাতটা সবসময় সমান থাকবে। আমি প্রথমে কি বললাম, কোনো কারণে যদি ফ্রিকশনাল ফোর্স যদি বাড়ে, তাহলে বাড়তে 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 এক সময় ম্যাক্সিমাম যখন আসবে, এই পর্যন্ত এই ফ্রিকশন ফোর্সকে আমরা বলবো স্ট্যাটিক ফ্রিকশন। এরপরে যখন মুভ করা শুরু করবে, তখন এই ফোর্সটাকে আমরা বলবো কি বলবো, এটাকে কাইনেটিক ফ্রিকশন বা ডাইনামিক ফ্রিকশন, কাইনেটিক ফ্রিকশন বলবো, হোয়াটএভার। এখন মনে করো, এখন প্রশ্ন হচ্ছে স্যার ম্যাক্সিমাম ফ্রিকশন নাই বাড়াইলেন, বুঝলাম, নর্মাল ফোর্স বাড়াই দেন, তখন কি হবে, অনুপাত কি সমান থাকবে? উত্তর সমান থাকবে। নর্মাল ফোর্স যদি বেড়ে যায়, তাহলে ফ্রিকশনাল ফোর্সও বেড়ে যাবে। আলটিমেটলি ম্যাক্সিমাম ফ্রিকশনাল ফোর্স এবং নর্মাল ফোর্সের অনুপাত সবসময় একটা কনস্ট্যান্ট হবে। মানে কনস্ট্যান্ট বলবো না, এটা একটা মানে এটা কি বলবো, এটা প্রপোর্শনাল থাকবে। এটা দুইটা সারফেসের আলাদা। মনে করো তুমি ফ্লোর হচ্ছে আবার মনে করো মোজাইকের, এটার মধ্যে কাঠ, তা কাঠ আর মোজাইকের মধ্যে ফ্রিকশনাল ফোর্স যেরকম, মনে করো তুমি মোজাইক বাদ দিয়ে তুমি টাইলস করে দিলা, টাইলস আর কাঠের মধ্যে ফ্রিকশন ফোর্স আলাদা। মানে তাহলে ফ্রিকশনাল ফোর্স নির্ভর করে দুইটা কন্ট্যাক্ট সারফেস কি ম্যাটেরিয়াল দিয়ে তৈরি, এই দুইটা ম্যাটেরিয়ালের উপর নির্ভর করে। হাউএভার এই কোর্সে এটা ইম্পর্টেন্ট না, জাস্ট তুমি জানার জন্য। দিস ইজ বিকজ মলিকুল অফ টু সারফেস পুশ টুগেদার মোর দাস ইনক্রিজিং। তার মানে যত বেশি ফোর্স দিবা নর্মাল ফোর্স, তত বেশি মলিকুল একে অপরকে পুশ করবে। টাইপস অফ ফ্রিকশন, স্লাইডিং ফ্রিকশন, ওই যে একটু আগে যে বললাম, তুমি মনে করো তোমার ফ্লোরে একটা বাক্স আছে, ধাক্কা মারছো, স্ট্যাটিক ফ্রিকশন। স্ট্যাটিক ফ্রিকশন আর স্লাইড ফ্রিকশন মানে যখন স্ট্যাটিক ফ্রিকশন শেষ হয়ে যায়, মুভ করা শুরু করে, তখন এটা স্লাইডিং ফ্রিকশন শুরু হয়ে যায়। তারপরে রোলিং ফ্রিকশন, যেমন মনে চাকা, ড্রাম অথবা গোল কোনো জিনিস গড়াই 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 নিয়ে যাচ্ছে, এটা রোলিং ফ্রিকশন। আর ফ্লুইড ফ্রিকশন মানে আমি তোমার বললাম, গাড়ির পিস্টন যে ওই যে সিলিন্ডারের মধ্যে আপ ডাউন করে, তখন দুইটার মাঝখানে আমরা ইঞ্জিন অয়েল দিয়ে দিই, এইটা হলো ফ্লুইড ফ্রিকশন। এখানে আপাতত মোটামুটি এইটুকু বুঝতে হবে, এর থেকে বেশি দরকার নাই। বাট আমাদের এই কোর্সের মূল উপাদ্য বিষয় হচ্ছে স্ট্যাটিক ফ্রিকশন। আমরা অন্যান্য ফ্রিকশন, রোলিং ফ্রিকশন একটু পড়বো হালকা, বাট স্লাইডিং এবং ফ্লুইড ফ্রিকশন আমরা পড়বো না। এই চ্যাপ্টারে আমি যা যা পড়াবো সেগুলো সম্পর্কে বলছি। এই পয়েন্টগুলো যদি তোমরা না বুঝো, আমাকে অবশ্যই ক্লিয়ার করে নিবা। ক্যারেক্টারিস্টিক ড্রাই ফ্রিকশন, এটার নাম কিন্তু কুলম্ব ফ্রিকশন বলে, কুলম্ব আবিষ্কার করছে এটা, এই জন্য কুলম্ব ফ্রিকশন। ল অফ ফ্রিকশন, কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন, লিমিটিং ফ্রিকশন, অ্যাঙ্গুলার ফ্রিকশন, ইম্পেন্ডিং মোশন। আমার মনে হয় বাই দিস টাইম ইম্পেন্ডিং মোশন তোমরা বুঝছো। ইম্পেন্ডিং মোশন মানে কোনো একটা বস্তু যখন এটাকে ফোর্স দিবা, এইটা মুভ করে চলে যায়, মুভ করে আগের মুহূর্ত পর্যন্ত, ঠিক মুভ করে ঠিক আগের মুহূর্তে বলে ইম্পেন্ডিং মোশন বা টেন টু মোশন। এখন মনে করো একটা উঁচু আলমারি তুমি ধাক্কা মারে সরানোর চেষ্টা করতেছো, এটা হইতে পারে এটা ধাক্কা মারলে এটা চলে যাবে, অথবা উল্টাই যাবে, টার্ন ওভার করবে। ধাক্কায় যদি চলে যায় এটাকে বলে স্লিপিং, আর যদি উল্টাই যায় তাহলে এটা বলে টিপিং ওভার।
তার মানে টার্ন ওভার বা টিপিং ওভার মানে উল্টাই যদি যাই, তুমি মনে করো একটা আলমারি যদি নিচে ধাক্কা মারো সুন্দর চলে যাবে, উপরে ধাক্কা মারো উল্টাই যাবে। প্রবলেম ইনভলভিং ড্রাই ফ্রিকশন, মানে আমাদের ড্রাই ফ্রিকশন নিয়ে কথা বেসিক্যালি। ওয়েজ, এই যে অঙ্কটা কইলাম শুরুতে, এটা হলো ওয়েজ। ওয়েজ মানে এক পাশে, মানে ক্রস সেকশনটা প্রথমে একদিকে কমে যাচ্ছে আস্তে আস্তে। ল্যাডার ফ্রিকশন মানে মই, যখন তুমি মই দিয়ে যখন উঠবা, মনে করো দেওয়ালের সঙ্গে মই লাগাইলা, মই লাগানোর পরে তুমি উঠলা, যদি নিচের ফ্রিকশন না থাকে তোমার মইটা পিছলাই পড়ে যাবে, তুমি উঠতে পারবা না। প্রবলেম ইনভলভিং ইম্পেন্ডিং মোশন, তার মানে আমাদের প্রবলেমগুলো হবে মোশনের ঠিক আগের মুহূর্তে যেগুলো। আর রোলিং রেজিস্ট্যান্স মানে ওই চাকা ঘোরাঘুরির ব্যাপারগুলো থাকবে। ডিরেকশন অফ ফ্রিকশন ফোর্স অলওয়েজ অ্যাক্ট অপোজিট টু হুইচ বডি টেন্ডস টু মুভ। সামারি বলতেছি আমি তোমাকে, ল অফ ড্রাই ফ্রিকশন যেটা এতক্ষণ পর্যন্ত বলছি, এটা রিপিট করতেছি। ফ্রিকশন ফোর্স ডেভেলপ ইন ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ এরিয়া অফ কন্ট্যাক্ট, এরিয়ার উপর কোনো সম্পর্ক নাই। টোটাল ফ্রিকশন ফোর্স ডিপেন্ড অন রাফনেস অফ দ্য সারফেস। So long body is at rest, friction force is equal to the summation of the force applied to the body. মানে যতক্ষণ পর্যন্ত বডি রেস্টে থাকবে, যে ফোর্স সামেশন, সবগুলো ফোর্সের সামেশন ওই দুটো প্লেন বরাবর যত হবে, ফ্রিকশন ফোর্স উল্টা দিকে সমান পরিমাণে হবে। টোটাল ফ্রিকশন ফোর্স ইজ প্রপোর্শনাল নর্মাল ফোর্স, মানে আমি বললাম এই যে ফ্রিকশনাল ফোর্স আর নর্মাল ফোর্স, মানে যেটাকে রিয়াকশন বলো, এই দুটোর অনুপাতটা ম্যাক্সিমাম। টোটাল ফ্রিকশনাল ফোর্স, আসলে এটা টোটাল হবে না, এটা ম্যাক্সিমাম ফ্রিকশনাল ফোর্স হবে। টোটাল শব্দটা হবে না, ম্যাক্সিমাম ফ্রিকশনাল ফোর্স হবে। Prior to move, friction force is maximum and it is that time ratio of normal, আচ্ছা এইটা হলো অ্যাকচুয়াল কথা। মুভ করে আগের মুহূর্তে যেটা হবে সেটাই ম্যাক্সিমাম। যে কোএফিসিয়েন্ট অফ স্ট্যাটিক ফ্রিকশন ইজ মোর দ্যান দ্যাট অফ ডাইনামিক ফ্রিকশন। তার মানে তুমি যখন একটা বডি মুভ করোই না, তখন ধাক্কা মারতে যত কষ্ট হবে, যখন এটা মুভ শুরু করে দিবে তখন দেখবে, মনে করো তোমরা দুই ফ্রেন্ড মিলে ধাক্কা মারে একটা বক্স সরানোর চেষ্টা করছো, এখন বক্সটা মুভ শুরু করে দিছে, তখন আরেকজন চলে যাবে, দেখবে ও নিজের ধাক্কায় তুমি নিয়ে যেতে পারবে। তার মানে যতক্ষণ পর্যন্ত মুভ করে নাই ততক্ষণ পর্যন্ত যে ফ্রিকশনটা অনেক বেশি ছিল, যেই মুভ করা শুরু করছে, ডাইনামিক ফ্রিকশন শুরু হয়েছে, তখন এই ফ্রিকশনটা ফোর্সটা অনেক কমে গেছে, এর কোএফিসিয়েন্ট কমে গেছে। একটা ভিডিও আমি তোমাদের দেখাই।
আমার মনে হয় তোমরা এই ভিডিওটা মোটামুটি বুঝতে পারছো। ওই ভিডিওতে কি দেখানো হয়েছে, একটা ইনক্লাইন সারফেসের মধ্যে একটা ব্লক রেখে দেওয়া হয়েছে। এই ইনক্লাইন সারফেস বাড়াইতে 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 এমন একটা সময় বেড়ে গেল যখন এটা মুভ করা শুরু করলো। এই যে ম্যাক্সিমাম বাড়াইলা যেখানে, যে মুভ করার ঠিক আগের মুহূর্তে, এইটাকে বলা হয় অ্যাঙ্গেল অফ ফ্রিকশন। অ্যাঙ্গেল অফ ফ্রিকশন বলা হয় এই জায়গাটাই। এখন মনে করো যে এখানে তোমরা খেয়াল করছো, প্রথমে যখন স্ট্যাটিক ছিল তখন পর্যন্ত এইটার মধ্যে, এইটা তখন এই যে এইটার মতো, এই অ্যাঙ্গেল, এই যে এইটার হলো, এটা হলো ফ্রিকশন। যদি আমরা কার বাঁকাই, এটা হলো ভার্টিক্যাল ফোর্স আর এটা ফ্রিকশন। তাহলে এইটা করতে করতে যখন একটা অ্যাঙ্গেল হবে তখন এইটা এইরকম লিনিয়ার থাকবে। তারপরে যখন মুভ করা শুরু করবে তখন এর ফ্রিকশনাল ফোর্স কমে যায়, নেমে যাবে। এই জন্য এই দেখো ম্যাক্সিমাম ফ্রিকশনাল ফোর্স এফ এস স্ট্যাটিক, আর কাইনেটিক ফোর্স কিন্তু এফ কে, এটা নিচে কিন্তু এর থেকে কম। যদিও আমাদের কাইনেটিক ফোর্স আমার আজকের স্কোপের মধ্যে নাই, স্ট্যাটিক ফ্রিকশনই আছে। জাস্ট বোঝানোর জন্য এই কার্ভটা, যে স্ট্যাটিক ফ্রিকশন যেটা আছে সেটা হচ্ছে তোমার কাইনেটিক ফ্রিকশন থেকে কম। ঠিক আছে, এইটাই এখানে বলা হয়েছে। এইখানে যে এফএস, বড় এফএস, ছোট এফএস এবং এন বলা হয়েছে, অনেক সময় এসটা দেওয়া হয় না। এস তা দিলেও তাই, এফ মানে ওই যে একটু আগে মিউ যেটা দেখলাম, মিউ, আমরা মিউ বলে, কেউ নিউ বলে, কেউ এফ বলে, যাই যাই বলো, এটা হলো কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন। এফ ইজ ইকুয়াল টু কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন, এফ এস বা এফ। আর বড় এফ হলো ফ্রিকশনাল ফোর্স, আর এন হলো নর্মাল ফোর্স। এই তিনটা নোটেশন তোমাদের কন্টিনিউয়াস কাজে লাগবে। এটা কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন স্মল এফ, ফ্রিকশনাল ফোর্স লার্জ এফ, ক্যাপিটাল এফ, আর নর্মাল ফোর্স হচ্ছে তোমার এন দিয়ে প্রকাশ করি আমরা। এখন কিছু টার্মের সাথে আমরা পরিচয় পাবো, নর্মাল ফোর্স অথবা রিয়াকশন, ফ্রিকশনাল ফোর্স, কোএফিসিয়েন্ট ফোর্স। কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন মনে হয় বাই দিস টাইম বুঝছো। লিমিটিং ফ্রিকশন মানে ম্যাক্সিমাম স্ট্যাটিক ফ্রিকশন, অ্যাঙ্গেল অফ ফ্রিকশন মানে ম্যাক্সিমাম যে অ্যাঙ্গেলে সে মুভ করবে না। অ্যাঙ্গেল অফ রিপোজ মানে, অ্যাঙ্গেল অফ রিপোজ একটা টার্ম তোমরা জিওটেক বা সয়েলেও পড়বা। মনে করো তুমি একটা জায়গায় একটা বালি ফেললা, বালি ফেলতে ফেলতে বালি উঁচু করতে উঁচু করতে 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 এক সময় জায়গায় বালু আর উঁচু হবে না, ভেঙে পড়ে যাবে। তার মানে এটা হইতে পারে, মাটিও হইতে পারে। যে কোনো এরকম জিনিস যখন তোমরা ফেলবা, স্ট্যাক করবা, স্ট্যাক করতে দেখবা ন্যাচারালি এটা একটা অ্যাঙ্গেল এসে টিকে থাকবে। যে ন্যাচারালি অ্যাঙ্গেলে টিকে থাকবে এটাকে অ্যাঙ্গেল অফ রিপোজ। আর ইম্পেন্ডিং মোশন বাই দিস টাইম আমি বলছি তোমাদের, স্লাইডিং, স্লিপিং। স্লাইডিং মানে স্লাইড করবে, মুভ করে যাবে। স্লিপিং মানে একই জিনিস, স্লাইডিং আর স্লিপিং। ওভার টার্নিং বা টিল্টিং অথবা টার্ন ওভার, এই যে একটু আগে বললাম টিপ ওভার, সবই একই জিনিস। এই জিনিসগুলা টার্ম সম্পর্কে বললাম। এখন তোমাকে আমি আরেকটু একটু হালকা বলি। মনে করো এই যে একটা ইনক্লাইন সারফেস একটা মাস আছে, হ্যাঁ, আর এটা হচ্ছে হরিজন্টাল সারফেস একটা মাস আছে। এখন ইনক্লাইন সারফেসে যখন যখন এদিকে মুভ করবে, এর নর্মাল ফোর্স ডেভেলপ করবে এদিকে, ফ্রিকশনাল ফোর্স এদিকে ডেভেলপ করবে। দেখো মুভটা হল লেফটে, নর্মাল হবে পারপেন্ডিকুলারে, এবং ফ্রিকশন হবে রাইট সাইডে। আবার এইটাতে মনে করো এর মুভমেন্টটা নিচের দিকে, তাহলে নর্মাল ফোর্স হবে পারপেন্ডিকুলার, ফ্রিকশন ফোর্স উল্টা দিকে। তার মানে ফ্রিকশনাল ফোর্স, নর্মাল ফোর্স, মুভমেন্ট, এই ব্যাপারগুলো আমার মনে হয় তোমাদের ক্লিয়ার হয়ে গেছে বাই দিস টাইম। ফ্রিকশনের কিছু কোফিসিয়েন্ট আছে, ভ্যালু আছে, যেগুলো এখানে দেওয়া আছে। এটা আমাদের ওইভাবে কাজে লাগবে না, তোমাদের পরীক্ষা দিয়ে দিব। মেটাল অন আইস 0.03 থেকে 0.05, উড অন উড, কাঠের উপরে কাঠ 0.3 থেকে 0.7, লেদার অন উড 0.2 থেকে 0.5, লেদার অন মেটাল 0.3 থেকে 0.6, অ্যান্ড অ্যালুমিনিয়াম অন অ্যালুমিনিয়াম 1.1 থেকে 1.7। যার ফ্রিকশনাল কোফিসিয়েন্ট যত কম তার ফ্রিকশন তত কম। তার মানে তুমি যদি বরফের উপরে মেটাল দাও তাহলে এটা ফ্রিকশনাল ফোর্স খুবই সামান্য। এখন যে ওইটা বললাম, এখন আমার মনে হয় আমরা আজকে একটা কাজ করি। এই যে ক্লাসটা আমরা করলাম,